আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদ। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি কামরুন নাহার আজাদ স্বপ্না। শুরুতেই সংবাদ শিরোনাম। নতুন প্রজন্মকে বই পড়ার অভ্যাস বাড়াতে হবে, 21 গ্রন্থমেলার উদ্বোধনে বললেন প্রধানমন্ত্রী। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ দ্বিপক্ষীয় বৈঠক, 4টি সমঝোতা স্মারক সই। শান্তি, উন্নতি ও স্থিতিশীলতায় বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে কম্বোডিয়া, ভিডিও ভাষণে বললেন প্রধানমন্ত্রী হুন সেন। করোনায় 16 জনের মৃত্যু, বেড়েছে আক্রান্ত, চলাফেরা সীমিত করার আহ্বান। স্বাস্থ্যমন্ত্রী জনগণকে উদ্বুদ্ধ করবে পুলিশ, জানালেন আইজিপি। শুনছিলেন শিরোনাম, যাবো বিস্তারিত। নতুন প্রজন্মকে বই পড়ার অভ্যাস বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাসব্যাপী ওমর 21 গ্রন্থমেলার উদ্বোধন করে এই আহ্বান জানান তিনি। বই কেনার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধির দিকে নজর দেওয়ার পরামর্শ দেন সরকার প্রধান। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান যারা অস্বীকার করেন তাদেরকে সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স পড়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন 10 জন। আরও জানাচ্ছেন রাকিব হাসান। করোনা সংকটে নির্ধারিত সময় থেকে পিছিয়ে গেলেও ধারাবাহিকতা অব্যাহত রাখতে মার্চেই শুরু হলো বাঙালির প্রাণের মেলা অমর 21 গ্রন্থমেলা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি অমর 21 বইমেলা অনুষ্ঠানমালা 2021-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে যারা মুছে ফেলতে চায় তাদের রাজনৈতিক ইতিহাস জানার তাগিদ দিয়ে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। রাষ্ট্রভাষা বাংলা এই আন্দোলনে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যে অবদান রয়েছে, একসময় বাংলাদেশের ইতিহাস থেকে সেটা কিন্তু মুছে ফেলার চেষ্টা করা হয়। এটা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। এবং আমাদের অনেকেই জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, তাদেরও কথা ছিল, উনি তো জেলে ছিলেন, উনি আবার আন্দোলন কি করলেন, কিন্তু উনি জেলে ছিলেন কেন? সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এগুলি পড়লে এর মধ্যে থেকে অনেক ইতিহাস জানা যাবে, অনেক কথা জানা যাবে। করোনার প্রাদুর্ভাব বাড়ছে, তাই সবাইকে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলার পরামর্শ দেন সরকার প্রধান। বই মেলায় ঘুরে ঘুরে বই দেখার ভিতরে যে আনন্দ, সেই আনন্দ থেকে যাতে সবাই বঞ্চিত না হন, সেই চিন্তা করেই কিন্তু বই মেলাটা আজকে করা হচ্ছে। তবে আমি অনুরোধ করব সবাইকে, যারা এখানে আসবেন অবশ্যই স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলবেন। আসুন সবাই মিলে আমরা বই পড়া অভ্যাস গড়ে তুলি, আর আমাদের আগামী প্রজন্মকেও যেন উৎসাহিত করি। মাতৃভাষার সম্মান রেখে সংস্কৃতি ও ইতিহাস জানতে ভিন্ন ভাষা চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের মায়ের ভাষাকে মর্যাদা দেওয়া এটা যেমন দরকার, আবার অন্য ভাষাকে জানাও দরকার। সেই জন্য অনুবাদ আমাদের একান্তভাবে দরকার। এই জন্য বাংলা একাডেমিকে সবসময় আমি অনুরোধ করেছি যে অন্যান্য দেশের সাহিত্য যেন আমরা জানতে পারি, কারণ একটা সাহিত্যের ভিতর থেকে মানুষের জীবনযাত্রাটা জানা যায়, তাদের সংস্কৃতি জানা যায়, তাদের ইতিহাস জানা যায়, অনেক কিছু জানার একটা সুযোগ থাকে। এর আগে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্তদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে সম্মাননা তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন KM খালিদ। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। মৎস্য আহরণ ও সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াতে মোট 4টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও মালদ্বীপ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠকের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ এর উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিকেলে যৌথ সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশ মালদ্বীপ একসাথে কাজ করবে। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ। স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুরু হয় দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠক শেষে গভীর সমুদ্রে মৎস্য আহরণ এবং সংস্কৃতি সহ মোট 4টি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। পরে রাজধানীর একটি হোটেলে সফর এবং চুক্তি স্বাক্ষর বিষয়ে সংবাদ সম্মেলন করেন দুদেশের পররাষ্ট্রমন্ত্রী। আমরা আলাপ করেছি কিভাবে আমাদের এই ফিশারিজ বাড়ানো যায়, আমাদের ট্যুরিজম কিভাবে মলদ্বীপ আমাদের সাহায্য করতে পারে, আমাদের এই কানেক্টিভিটি কিভাবে আরও অধিকতর বাড়ানো যায়, এবং অবশ্যই ক্লাইমেট চেঞ্জের উপর বড় আলোচনা হয়েছে। এবং তাছাড়া মলদ্বীপ আমাদের রোহিঙ্গা ইস্যুতে তারা অবশ্যই আমাদের সাথে সবসময় আছে এবং থাকবে বলে তাদের মহামান্য রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছেন। এই আমাদের ব্যবসা বাণিজ্য এগুলো বাড়ানোর জন্য আমরা 4টি MOU সই করেছি। Today, our governments have also signed 4 MOUs with the aim of strengthening institutional mechanisms and enhancing cooperation in the fields of fisheries and cultural exchange. The government of Maldives is very pleased with the signing of the MOU and on establishment of a joint commission for comprehensive cooperation. Such a mechanism would take our cooperation to new heights by providing a solid, structured, and comprehensive framework for discussion of all important issues on a regular basis at a high level. যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের উপর জোর দেয় দুদেশ। The issue at hand is connectivity. If we have better connectivity between our two countries, then the private sector will automatically make sure that trade between our two nations will flourish. যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন খুব শীঘ্রই বাংলাদেশ থেকে মলদ্বীপে আপনার বাংলাদেশ বিমান যাবে। মলদ্বীপ, চিটাগং এবং মালের মধ্যে আমরা একটা শিপিং লাইন চালু করব। যে কোনো পরিস্থিতিতে একসাথে কাজ করবে বাংলাদেশ মালদ্বীপ। যৌথ সংবাদ সম্মেলনে এমন আশাবাদ ব্যক্ত করেন দুদেশের পররাষ্ট্রমন্ত্রী। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি, উন্নতি ও স্থিতিশীলতার অবদান রাখতে বাংলাদেশের সঙ্গে কার্যকর দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে তার দেশ কাজ করে যাবে বলে জানিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর দ্বিতীয় দিনের অনুষ্ঠানে বৃহস্পতিবার ভিডিও ভাষণে তিনি কথা বলেন। বক্তব্যের শুরুতেই চলমান মহামারীর কারণে এ ধরনের অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হতে না পারার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ও বাংলাদেশের জনগণের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। দুদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক স্থাপনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আলজেরিয়ায় 1973 সালে জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলনের সময় কম্বোডিয়ার প্রয়াত রাজা নরদম সিহানুক ও বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাধ্যমে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়েছিল। কম্বোডিয়া ও বাংলাদেশ 17 ফেব্রুয়ারি 1993 সালের আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক চালু করে। এর মাধ্যমে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় যায় বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী হুন সেন। একশো দিনের মধ্যে করোনা ভাইরাসের সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন। গত 24 ঘন্টায় করোনায় সংক্রমিত 2187 জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ সময় করোনা ভাইরাসে সংক্রমিত আরও 16 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে। এ পর্যন্ত দেশে মোট 5,64,939 জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন 8,624 জন। মোট সুস্থ হয়েছেন 5,17,523 জন। গত 24 ঘন্টায় দেশে 20,925 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার 10.45%। গত 94 দিনের মধ্যে এটি একদিনে পরীক্ষার বিপরীতে সর্বোচ্চ শনাক্তের হার। করোনায় মৃত্যু ও আক্রান্তের হার বেড়ে যাওয়ায় সভা সমাবেশ ও চলাফেরায় সীমিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জায়েদ মালিক। তবে এ মুহূর্তে লকডাউন দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সবার সহযোগিতা পেলে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। লকডাউনের চিন্তা আমরা না, এটা সরকার করে এবং সরকারের সকল সংস্থা মিলে বসেই সিদ্ধান্ত হয়।
সেই সিদ্ধান্ত এখনো ওটা হয়নি, এটা আগামীতে আমরা দেখব। আমরা আশা করি আমরা যে পদক্ষেপগুলো গ্রহণ করেছি, যে বিভিন্ন জেলা পর্যায়ে নির্দেশনা দিয়েছি যাতে কিনা তাদের সমস্ত অনুষ্ঠানগুলো সীমিত করে এবং যারা মাস্ক পরিধান করে, সামাজিক দূরত্ব বজায় রাখে, মোবাইল কোড চালু করে, যারা মাস্ক পরবে না তাদেরকে যাতে ফাইন করে, এই বিষয়গুলো আমরা তুলে ধরেছি। আমার প্রচারণা বৃদ্ধি করছি। আমরা আমাদের কর্মকাণ্ড আরো জোরদার করছি। হাসপাতালগুলো আমরা প্রস্তুত করছি। সব মিলে আমরা চেষ্টা করছি। আশা করি আমরা কন্ট্রোল হয়ে যাবে যদি আমরা সকলের সহযোগিতা পাই, দেশবাসীর সহযোগিতা পাই, তাহলে করোনা নিয়ন্ত্রণে চলে আসবে। 21শে মার্চ থেকে করোনা মোকাবেলায় উদ্বুদ্ধ করতে বাংলাদেশ পুলিশ কাজ করবে বলে জানিয়েছেন পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ। তিনি বলেন, করোনার নতুন ঢেউ শুরু হয়েছে, ঘর থেকে বের হলেই মাস্ক পরতে হবে, একই সাথে দূরত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি। করোনা সচেতনতায় রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলনে বেনজির আহমেদ এসব কথা বলেন। বিভিন্ন সেমিনার সমাগম এড়াতে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডক্টর বেনজির আহমেদ। যে কোনো ধরনের ছোটোখাটো সমাবেশও আমরা মনে করি যে পরিহার করা ভালো, তবে যেটা হলে যদি করতেই হয় তাহলে অবশ্যই দয়া করে সবাই অনুমতি নেবেন এবং স্বাস্থ্যবিধি মেনে এটি করবেন। যে যদি আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, এই যে বেপরোয়াভাবে মাস্কবিহীন চলাফেরা করার যে প্রবণতা, এটাকে যদি আমরা কঠোরভাবে পরিহার করি, আবার আমরা এটাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম। সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁওয়ের হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় যারা জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সচিবালয় ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এর আগে ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে সহায়তাকারী দেশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেয়া আনন্দের বিষয়। হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর, মন্দির ভাঙচুর ও লুটপাটের ঘটনায় যারা জড়িত, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, তদন্তের মাধ্যমে তাদের খুঁজে বের করা হচ্ছে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রীকে সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে পেয়ে আমরা আনন্দিত। এর মাধ্যমে দুদেশে সরকারের পাশাপাশি পিপল টু পিপল কন্ট্যাক্ট নতুন উচ্চতা লাভ করবে বলে দেশের জনগণ মনে করে। র্যাব মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, সুনামগঞ্জের শাল্লায় হিন্দুদের বাড়িঘরে যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সকালে হেলিকপ্টার যোগে নওয়াগাঁওয়ের গ্রামে পৌঁছে তিনি কথা বলেন। র্যাব মহাপরিচালক বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রতি সারা বিশ্বে নজির স্থাপন করেছে। একটি সন্ত্রাসী চক্র এখানকার হিন্দু সম্প্রদায়ের সদস্যদের ওপর যে আক্রমণ করেছে, যা অত্যন্ত নিন্দনীয়। হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উপরে যে আক্রমণ করেছে, নিঃসন্দেহে এটা একটা নিন্দনীয়, কাপুরুষিত এবং যা বলার ভাষা নেই এমন একটি আক্রমণ, যা আমরা নিশ্চয়ই, আমি বলে দিতে চাই যে এটা আমরা বরদাস্ত করব না। আমরা খবর পাওয়ার সাথে সাথে আমাদের র্যাবের সদস্যগণ সবাই এখানে এসে হাজির হয়েছি, পুলিশের সদস্যগণ এসে হাজির হয়েছে, প্রশাসন হাজির হয়েছে, সবাই আমরা এখানে হাজির হয়েছি আপনাদেরকে দেখার জন্য। ঢাকায় পৌঁছেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের মরদেহ। সন্ধ্যা 6টার পর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে মরদেহ ঢাকায় আনা হয়। রাতে হাসপাতালের হিমঘরে রাখা হয় তার মরদেহ। শুক্রবার সকাল 9টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হবে ব্যারিস্টার মওদুদ আহমেদের মরদেহ। সকাল 10টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রথম জানাজা হবে। এরপর নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে তার কফিনে শ্রদ্ধা জানাবেন দলীয় মহাসচিব, সিনিয়র নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা। সেখানে জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে নোয়াখালীতে। বসুরহাট ও কোম্পানিগঞ্জে 2 দফা জানাজা শেষে বাবা মায়ের কবরের পাশে তাকে
দাফন করা হবে। মোবাইল ফোন চুরি এবং ছিনতাইয়ের পর সেটির আবার ইএমআই নম্বর পরিবর্তন করে বাজারে বিক্রি করছে বেশ কয়েকটি চক্র। বুধবার এমনই এক চক্রকে রাজধানীর দক্ষিণের নগর এলাকা থেকে গ্রেফতার করেছে সিআইডি। ইএমআই নম্বর পরিবর্তনের ফলে বোঝা যেত না যে এসব চোরাই বা ছিনতাই হওয়া ফোন। যারা এসব অপরাধ কার্যক্রম করছে তাদের গ্রেফতারে অভিযান চলবে বলে জানিয়েছেন সিআইডি। আরও জানাচ্ছেন জানিত। ছোট বড় সব মার্কেটেই দেখা মেলে পুরনো মোবাইল ফোন বিক্রির দোকান। অনেকটা কম দামেই পুরনো আকর্ষণীয় ফোন পাওয়া যায়, তাই ক্রেতাদের আগ্রহও থাকে বেশ। কিন্তু ফোনটি চুরি হওয়া কিংবা ছিনতাই হওয়া কিনা তা জানার উপায় নেই ক্রেতাদের। ফলে অনেক ক্ষেত্রেই শিকার হতে হয় বিড়ম্বনার। আর সেই বিড়ম্বনার মাত্রা আরও বেড়ে গেছে ফোনটির ইএমআই নম্বর পরিবর্তন করে ফেলার কারণে। অসাধু এই কর্মকাণ্ড করা এমনই এক চক্রের 14 জনকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। চক্রটি কয়েকটি ভাগে বিভক্ত হয়ে ফোন চুরি বা ছিনতাইয়ের পর ইএমআই নম্বর পরিবর্তন করে বিভিন্ন দোকানে সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 15 লক্ষাধিক টাকা মূল্যের 183টি মোবাইল ফোন। চোরাই মোবাইল বা এই আইএমআই নাম্বার পরিবর্তন করে এরকম আরও অনেক এলাকা ঢাকাতে আছে। যারা পরিবর্তন করে মূলত যারা মার্কেটে বসে আছে, এই যে বড় বড় মার্কেটগুলোতে শপিং কমপ্লেক্সে বসে আছে, আপনি জানেন 1, 2, 3টা ফ্লোর থাকে যেগুলো মোবাইল মার্কেটের জন্য। তো সেখানেই মূলত আসলে পরিবর্তনটা তারা করে। এবং যাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এদের মধ্যে 2-3 জন আছে যারা এটা করে। এবং এটা করার জন্য এক ধরনের সফটওয়্যার আছে, আপনারা জানেন, এগুলো সেগুলো ব্যবহার করে এটা করা সম্ভব। বিড়ম্বনা থেকে মুক্ত থাকতে ক্রেতাদের পুরনো ফোন কেনা থেকে বিরত থাকার পরামর্শও দেন এই কর্মকর্তা। চোরাই মোবাইল বা এই পরিবর্তিত আইএমআই নাম্বারের যেসব মোবাইল পাওয়া যায় সেগুলোর কিন্তু কোনো রিসিপ্ট দেওয়া হয় না, এবং সেটা কিন্তু অর্ধেক দামেরও কমে কিনতে পাওয়া যায়। তো আমার মনে হয় এরকম কম মূল্যের মোবাইলের দিকে না ঝোঁকা, পুরনো মোবাইল না কেনা, এবং অথরাইজড ডিলার যেসব দোকান আছে সেখান থেকে কিনলেই বোধহয় আমার মনে হয় সব ধরনের প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকে। কোন কোন মার্কেট এবং দোকানে এসব পুরনো ফোন বিক্রয় করা হয় তার তালিকা করছে সিআইডি। আর শিগগিরই সেসবে অভিযান চলবে। মানুষকে ধোঁকা দিচ্ছে বা সরকারের রাজস্বকে ফাঁকি দিচ্ছে, সেই চক্রকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হব। ড্যানি দ্রং, মাই টিভি, ঢাকা। হবিগঞ্জের বাহুবল উপজেলায় মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন উপজেলার দিগম্বর বাজার এলাকার লামাপুটিজুড়ি গ্রামের সন্দীপ দাসের স্ত্রী অঞ্জলি ও তার মেয়ে পূজা। পুলিশ জানায় সঞ্জিত দাস একজন সবজি বিক্রেতা। স্ত্রী ও মেয়েকে নিয়ে তিনি দিগম্বর বাজারের একটি বাসায় ভাড়া থাকতেন। বুধবার রাতে তিনি বাসায় ছিলেন না। সকালে ঘরের খোলা দরজা দিয়ে ঘরের মেয়ে মা গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এবার আমাদের কৃষি। বাণিজ্যিকভাবে সূর্যমুখী চাষে আগ্রহ হয়ে উঠেছেন নীলফামারীর কৃষকরা। এই ফসলটিতে উৎপাদন খরচের চেয়ে লাভ বেশি হওয়ায় দিন দিন বাড়ছে এটির চাষাবাদ। আর মাঠ জুড়ে হলুদ ফুলের সৌন্দর্য দেখতে নানা প্রান্ত থেকে ভিড় করছেন দর্শনার্থীরা। প্রতিনিধি আজিজুল ইসলাম বুলু এর তথ্যচিত্রে জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। সূর্যের হাসির মতো মাঠ জুড়ে এমন সৌন্দর্য দেখা মিলবে উত্তরের সীমান্তবর্তী জেলা নীলফামারীতে। চাষিরা বলছেন সময় ও খরচ দুটোই কম হয়, কিন্তু সে তুলনায় লাভের পরিমাণ বেশি, তাই এই চাষে আগ্রহী হয়ে উঠছেন তারা। যেহেতু সূর্যমুখী সরিষার চেয়ে ভালো ফলন দেয় এবং তেলের পরিমাণ বেশি, স্বাস্থ্যসম্মত, আশা রাখি এবার ভালো ফলন হবে এবং ভালো দাম পাবে কৃষকরা। সরিষার চেয়ে সূর্যমুখীর বাজার মূল্য বেশি হয় আমাদের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমাদের দৈনন্দিন জীবনের উন্নতি সাধন হবে। যদি সরকার এর বাজার ব্যবস্থাপনা এবং বীজ ভাঙানোর যদি আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করে, তাহলে আমরা কৃষকরা আর্থসামাজিক উন্নয়ন ঘটাতে পারবো। সূর্যমুখীর নজরকাড়া সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে আসছেন প্রকৃতি প্রেমীরা। এসে দেখতেছি যে দৃষ্টিনন্দন আবাদ হয়েছে, মানে দেখার অনেক সৌন্দর্য। আমি সূর্যমুখী আবাদ দেখতে আসছি, মূলত কিরকম খরচ হচ্ছে না হচ্ছে এটা দেখার জন্য আসছি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন, সূর্যমুখী চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে সরকারি প্রণোদনা, পুনর্বাসন ও রাজস্ব প্রকল্পের আওতায় দেওয়া হচ্ছে প্রণোদনা। নীলফামারী জেলাতে পুনর্বাসন, প্রণোদনা এবং রাজস্ব খাতের অর্থায়নে স্থাপিত প্রদর্শনীর মিলে সূর্যমুখী চাষাবাদ করেছি। আমরা আশা করছি এবং কৃষকের ভিতরে যে উৎসাহ উদ্দীপনা দেখতেছি সেটা আস্তে আস্তে এই ফসল চাষাবাদে বৃদ্ধি পাবে। এই মৌসুমে যে প্রায় 300 মেট্রিক টন বা 3 লক্ষ লিটার সূর্যমুখী তেল যেটা উৎপাদন হবে, দেশ ভোজ্য তেলের আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে এসে সমৃদ্ধ হবে, সেটাই আমাদের প্রচেষ্টা। এবার নীলফামারীতে সূর্যমুখীর চাষ হয়েছে 1930 বিঘা জমিতে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। যাব প্রবাসী সংবাদে। কুয়েতে বাংলাদেশ দূতাবাসে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস 2021 উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে প্রশাসনিক কর্মকর্তা সাজিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর তারা পবিত্র ফাতিহা পাঠ শেষে বঙ্গবন্ধু ও 75-এর 15ই আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনার দোয়া মোনাজাত করেন। ওমানস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মিজানুর রহমানের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের হলরুমে কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেনচার প্রধান মোহাম্মদ নাইদ ইসলাম, দূতাবাসের প্রথম সচিব আনোয়ার হোসাইন, পাসপোর্ট অফিসার মোহাম্মদ আবু সাঈদ, লেবার কাউন্সিলর অফিসার মেজর হুমায়ুন কবির। আর উপস্থিত ছিলেন ওমানস্থ বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সভাপতি সিরাজুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন দূতাবাসের প্রথম সচিব আনোয়ার হোসেন। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নতুন প্রজন্মকে বই পড়ার অভ্যাস বাড়াতে হবে, 21 গ্রন্থমেলার উদ্বোধনীতে বললেন প্রধানমন্ত্রী, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহর দ্বিপক্ষীয় বৈঠক, 4টি সমঝোতা স্মারক সই। শান্তি, উন্নতি ও স্থিতিশীলতায় বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের কাজ করছে কম্বোডিয়া, ভিডিও ভাষণে বললেন প্রধানমন্ত্রী হুন সেন। করোনায় 16 জনের মৃত্যু, বেড়েছে আক্রান্ত, চলাফেরা সীমিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রী, জনগণকে উদ্বুদ্ধ করবে পুলিশ, জানালেন আইজিপি। হৃদরোগে মারা গেছেন পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি। জয়ের ধারাবাহিকতা ধরে রেখেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ 8-এ জায়গা করে নিয়েছে চেলসি ও বায়ার্ন মিউনিখ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla ও twitter/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এরই সাথে শেষ করছি আমি কামরুন নাহার আজাদ স্বপ্না। আল্লাহ হাফেজ।